আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয়। যখন দীর্ঘদিনের স্বৈরাচার, যদি আমরা হোসনি মোবারককে বলি, তাকে সরিয়ে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে মুরসি ক্ষমতায় আসলে তাকে 1 বছরের বেশি থাকতে দেওয়া হলো না, 1 বছর পুরোপুরি থাকতে পারবে। বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা দাঁড় করে একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসালো, কিন্তু 2 মাসের মধ্যে প্রতিটি মানুষ সমালোচনা করতে শুরু করলো। বাংলাদেশকে নিয়ে ওয়াকার কি করতে চাই সেটার একটা ইঙ্গিত পাইছি, আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। ওয়াকারের খায়েশ কি? আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার করে মনে হলো যে 36 জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি 1/11 ধাঁচের সরকার বলে মনে করছেন। এই ভদ্রলোক নিজেরে আর এক জেনারেল মঈন ভাবছে। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া সাক্ষাৎকারে আপনাদের মহাসচিব ফখরুল সাহেব বলেছেন 1/11 মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এবং তিনি মিশরে জবাবে বিপ্লবের পর ডক্টর মুরসিকে ক্ষমতা থেকে নামিয়ে সেনা শাসক ফাতা আল সিসি ক্ষমতায় বসেছিল, এরকমভাবে বাংলাদেশেও ঘটতে পারে। ডক্টর ইউনূসকে মাইনাস করতে পারে, এরকমটাই অনেকগুলো তথ্য আসছে, বেশ কয়েকটা ভিডিও রয়েছে। চলুন আমরা সেনাপ্রধান এবং যে রাষ্ট্রপতির এখানে একটা আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে, কি হতে যাচ্ছে, ডক্টর ইউনূসকে কি নামাতে যাচ্ছে তারা, এই বিষয়গুলো বিস্তারিত ভিডিও রয়েছে, চলুন একটু দেখে আসি। কনক ভাই, আমি যদি শুরু করতে চাই বিষয়টা মিশরকে দিয়ে। আপনার মনে আছে যে মিশরে একটা বিপ্লব হয়েছিল, সে বিপ্লবটা ছিল হোসনি মোবারককে সরিয়ে ব্রাদারহুডের ডক্টর মুরসি ক্ষমতায় এসেছিলেন। আপনি মিশরের সাথে বাংলাদেশকে মেলাবেন, এখন চোখ বন্ধ করে আমার বিষয়টাকে একটু খেয়াল করবেন। খুব বিপজ্জনক কিছু তথ্য আমি আপনাকে দিতে চাচ্ছি। যখন দীর্ঘদিনের স্বৈরাচার, যদি আমরা হোসনি মোবারককে বলি, তাকে সরিয়ে একটা রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে মুরসি ক্ষমতায় আসে, তাকে 1 বছরের বেশি থাকতে দেওয়া হলো না, 1 বছর পুরোপুরি থাকতে পারবে। বাংলাদেশকে ঠিক সেই জায়গাটা দাঁড় করে একটা দীর্ঘদিনের স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে একটা নোবেল বিজয়ী একজন ব্যক্তিকে ক্ষমতায় বসালো, কিন্তু 2 মাসের মধ্যে প্রতিটি মানুষ সমালোচনা করতে শুরু করলো। নাম্বার 2, কেন মুরসির পতন হলো? দেখেন, প্রথমে নূর পার্টি নামে একটা দল, তারা কি বললো যে প্রতিটা মহিলাকে হিজাব বাধ্যতামূলক করতে হবে এবং সকল মাজার ভেঙে দিতে হবে। বাংলাদেশে হঠাৎ করে দেখেন মাজার ভাঙা শুরু হলো। এই যে নূর পার্টি, এটা কিন্তু মিশরের কথা বলছি, বাংলাদেশের নূরের পার্টি নাম। এগুলো ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, তাদের এজেন্সি কিছু কাজ করে খুব ক্লোজলি, এবং ওই সরকারকে বিতর্কিত করার জন্য, ওই সরকারকে চাপে ফেলার জন্য। দেখেন, 1 বছরের মাথায় যখন মুরসির বিরুদ্ধে সেনাবাহিনী নেমে গেল, যে মানুষরা বিপ্লব করে এবং একটা ভোটের মাধ্যমে মুরসিকে ক্ষমতায় বসালে, তারা রাস্তা নামল না। কেবল ব্রাদারহুড বা ইখওয়ানুল মুসলিমিনের জনগণ নামলো, সেনাবাহিনী তাদেরকে মোটামুটি যেভাবে ধোয়াই দেয়া সেভাবে দিয়েছে। হাজার হাজার ইখওয়ানকে মেরে দিয়েছে, তাদের সকল নেতাকে জেলে ঢোকানো হয়েছে, ফাঁসি হয়েছে, কারো জেলে মৃত্যু হয়েছে। মিনার ভাই খুব স্টাডি করার লোক, কিছু সূত্র হয়তো তিনি তার বক্তব্যে মিলিয়ে দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠিক সে জায়গাটায় নেওয়া হচ্ছে, যে সার্জিস হাসনাত বা আমাদের আসিফ নাহিদ সমন্বয়কের ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে এক করে নিয়ে আসছেন রাজপথে। দেখেন, আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে হতাশা। ছাত্রদেরকে বিতর্কিত করা হচ্ছে, সেম মিশরে চলে যান। আজকে ছাত্রদের বিরুদ্ধে উঠছে যে তারা ত্রাণের টাকা মেরে খেয়েছে, তারা বলছে টাকা ব্যাংকে আছে, তারা হিসাব দিচ্ছে, অডিটের কথা বলছে। এই যে বিতর্কগুলো কারা ছড়াচ্ছে? আজকে মাহমুদুর রহমানের বিষয়টি দেখেন, মাহমুদুর রহমান কাদের আতঙ্ক? ভারতের, এবং ভারত ঘরানাদের। আসিফ নজরুল কোত্থেকে উঠে এসছে? শাহরিয়ার কবিরদের কোল থেকে। আসিফ নজরুল সাম্প্রতিক সময়, ভালো করে খেয়াল করেন, শেষের দিকে তিনি কি করলেন? একটু ইসলামিক সাজার চেষ্টা করলেন, ফেসবুকে পোস্ট দিলেন, আমি নামাজ পড়ি। আগে কেন সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার পড়া হয়নি, এটি পড়তে গিয়ে আমি নতুন কিছু আবিষ্কার করছি। তথাকথিত আমাদের কিছু ইসলামিক জনতা মনে করলেন তো জামাতের আমির হয়ে গেলেন বা হেফাজতের আমির হয়ে গেলেন।
ভারত কি করে, কিছু কৌশলে কিছু ব্যক্তিকে এভাবে, বা যেটা আমাদের পরবর্তী শেখ হাসিনা এই কাজটি করতেন, নিজের কিছু লোককে সমালোচনার জন্য সেট করে দিতেন। তো ভারতের কিছু এজেন্ডা আছে বা কিছু এজেন্ট আছে যারা আমাদের সাথে মিশে কাজ করে, এবং এই ব্যক্তিরা আমাদের সুরে কথা বলে, কিন্তু এরা আমাদের না। যেমন আমাদের ইসলামিক দল, এর মধ্যে বেশ কিছু দল আছে যাদেরকে প্রতিবেশী এজেন্সি পালে, লালন পালন করে। তাদের একটাই কথা, কোনোভাবে ইসলামিক শক্তিকে এক হতে দিবে না। তো মাহমুদুর রহমান এই জিনিসগুলোকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরেছিলেন, মানুষকে ফ্যাসিজম শিখিয়েছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কি করতে হবে শিখিয়েছেন, সংবাদের মাধ্যমে তাদের পরিচয় তুলে ধরেছেন। একটা পর্যায়ে মানুষ শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হয়েছে, পরবর্তী তাকে ফেক মামলায় জেলে পাঠানো হলো। এখন সেই মাহমুদুর রহমান দেশে এসে যদি তিনি বসে পড়েন, তাকে তো উপদেষ্টা দিতে হবে, তিনি তো এই উপদেষ্টা থেকে জ্বালাবেন। এই উপদেষ্টা যেভাবে রাম রাজত্ব তৈরি করেছে, মাহমুদুর রহমান তো তাদেরকে সেভাবে কাজ করতে দেবে না। তাহলে কি করতে হবে? তাকে জেলে রাখতে হবে। শেখ হাসিনা তাকে যেভাবে শাস্তি দিয়েছে, তাকে সেভাবে জেলে রাখেন। যদি মাহমুদুর রহমানকে মুক্ত বাতাসে রাখেন, যদি কনক সরোয়ারকে দেশে আসার সুযোগ করে দেন, যদি ইলিয়াস হোসেনকে দেশে আসার সুযোগ করে দেন, তারা তো বিরক্ত করবে এই সরকার। বিদেশে বসে তারা যতটুকু পারে হইচই করুক, দেশে আসতে দেওয়া যাবে না। ইলিয়াস কালকে বললো যে আমাদের মামলাকে নিয়ে কি করছে। এই যে ছাত্র বিপ্লব, আমি যখন আজকে কথা বলছিলাম সার্জিসের সাথে, ও আমাকে বলল যে আমরা যে আন্দোলন তৈরি করেছি, এই আন্দোলনের পেছনে কনক ভাই, ইলিয়াস ভাইদের অনেক বড় ভূমিকা আছে, কারণ তাদের বক্তব্যগুলো শুনেছি। আজকে যে যুব সমাজ রাস্তায় নেমেছে, একদম সার্জিস আমার সাথে লাইনে আছে, আজকে যে যুবকরা রাস্তায় নেমেছে, এই বাংলাদেশকে তারা নতুন ভাবে সাজানোর পেছনে কনক সরোয়ার, ইলিয়াসদের, পিনাকিদাদের অনেক বড় ভূমিকা। কিন্তু দেখেন, তাদেরকে দেশে আসতে কোনো সহযোগিতা করা হচ্ছে না। দেখেন, আমি শেষ একটা কথা দিয়ে আমার বক্তব্য শেষ করব, কারণ আজকে সার্জিসের কথা শুনতে খুব ভালো লাগছে। এরপর তো মিনার ভাই আছে, আমি যার অনেক বড় ভক্ত। তুরস্কে দেখেন, আমাদের যুব সমাজের মধ্যে হতাশা তৈরি হয়েছে যখন তুরস্কের 16তে একটা সামরিক কু হলো। সেই কু মোকাবেলা করলো একেপি, মানে তুরস্কের এরদোয়ানের পার্টি। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই, ডে ওয়ান থেকে আমরা দেখেছি এই সরকারকে অস্থির করবার জন্য, এই সরকার যাতে স্টেবল হতে না পারে সেই জন্যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন ধরনের, বিভিন্ন পেশার মানুষজন কিন্তু পথে নামছে। আমরা কখনো তাদেরকে সংখ্যালঘু রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে আনসার রূপে দেখছি, কখনো আমরা তাদেরকে জুডিশিয়ারিতে পাচ্ছি, কখনো আমরা তাদেরকে পাচ্ছি অন্য কোনো পেশায়। সুতরাং প্রতিটা দিন আমি দেখতে পাচ্ছি যে একটা স্টেবল গভর্নমেন্ট যে তার ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো করবে, ডে টু ডে ওয়ার্কগুলো করবে, সেটুকু করবার সুযোগ পর্যন্ত এই সরকারকে দিতে রাজি নয়। আমি মনে করিয়ে দিতে চাই, 1991 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল, তখন শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং উনি লিটারালি বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় না। নির্বাচনের 2 বছর আগে সংসদ থেকে বের হয়ে গিয়ে পলিটিক্যাল ডেমনস্ট্রেশন, রাস্তা বন্ধ করে উনি যাতা করেছেন। সুতরাং উনি পালিয়ে গেছেন, কিন্তু ওনার ডিসাইপল যারা, তারা তো সবাই রয়ে গেছে এবং তারা খুবই সক্রিয়, এবং তাদেরকে হয়তো প্রথম 2-3 দিন একটু ভ্যাবাচাকা খেয়েছে, নেত্রী পালিয়ে গেল, কিন্তু তারপরে কিন্তু তারা আবার তাদের পুরনো শক্তি সামর্থ্য নিয়ে ফিরে এসছে। পুরনো শক্তি সামর্থ্য বলতে আমি বোঝাচ্ছি, আপনি যদি প্রশাসনের দিকে তাকান, আপনি যদি পুলিশের দিকে তাকান, আপনি দেখবেন ওদেরই লোক। এবং এটা খুব অস্বাভাবিকও না, গত 15 বছর প্রত্যেকের ঠিকুজি কুলুজি মিলিয়ে একেবারে দাদার পরিচয় দেখে আওয়ামী লীগের ব্লাড না হলে কোনো জায়গায় নেওয়া হয়নি। সুতরাং এখন আপনি তাদেরকে চারপাশে দেখবেন, প্রশাসন বা পুলিশ এটা তাদেরই লোক। সে কারণে এই দীর্ঘ সময় আমরা দেখেছি পুলিশ খুবই ইনঅ্যাক্টিভ, যে কারণে আর্মিকে ম্যাজিস্ট্রেসি দিতে বাধ্য হয়েছে সরকার। এবং এগুলো এই সরকারকে, কিছুক্ষণ আগেই ডক্টর জাহিদুর রহমান যে কথা বলছিলেন, তিনি তার ব্লগেও এই কথাই বলেছেন যে এই সরকারকে একেবারে পরিকল্পিতভাবে ব্যর্থ দেখানোর, এই সরকারকে পরিকল্পিতভাবে ইসলামিস্টদের একটা উর্বর ক্ষেত্র দেখানোর এবং দিন শেষে বাংলাদেশ খুবই অনিরাপদ এবং অস্থির আছে দেখানোর একটি প্রচেষ্টা শুধু যে দেশের মাটিতে হচ্ছে তা নয়, পার্শ্ববর্তী একটি দেশও কিন্তু এই একই কাজে সহযোগিতা করছে। না হলে আপনি বলেন, মাদারীপুরে একটা মন্দিরে কেন ভারতীয় একজন নাগরিককে পাওয়া যাবে যিনি মন্দিরে আগুন দেওয়ার বা মন্দিরে ভাঙচুরের চেষ্টা করছেন? সামনেই আমাদের দুর্গাপূজা, সেটা নিয়েও আমি অনেকের মধ্যে নানান রকম আশঙ্কা দেখি, এবং কেউ কেউ খুবই লজিক্যালি বলেন যে এই দুর্গাপূজায় যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, তাহলে এই কথা খুব
মানে ভালোভাবেই মাঠে আরেকবার আনা যাবে যে বাংলাদেশে মোটামুটি একটা ইসলামিক শাসন কায়েম হয়ে গেছে। সে কারণে আমি আমার ভাই বন্ধু সকলকেই বলবো যার যার জায়গা থেকে সাবধানে থাকতে। এই নানান ষড়যন্ত্র যেমন একদিকে চলছে, আবার অন্যদিকে আমরা লক্ষ্য করছি নির্বাচন নিয়ে কোনো শর্ট মিড লং টার্ম প্ল্যান আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। একটি দেশ, গণতান্ত্রিক দেশ, সেই দেশটি সবচেয়ে ভালো পরিচালিত আসলে হয় নির্বাচিত সরকারের মাধ্যমে। প্রশ্ন আসতে পারে আওয়ামী লীগ তো সরকারে ছিল, আওয়ামী লীগ তো একটি রাজনৈতিক দল, সেই দলের কাছ থেকে আমরা কি পেলাম? আওয়ামী লীগ কিন্তু ভোটের থেকে বেরিয়ে গেছে 2014 সালেই, এবং 24 পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে ভোটের কোনো ব্যাপার ছিল না। সুতরাং এই সরকারটিকে, আওয়ামী লীগের এই বিগত সরকারটিকে আপনি কোনোভাবেই জনগণের সরকার বা ভোটের সরকার বলতে পারেন না। সুতরাং তাকে দিয়ে একটি নির্বাচিত সরকারকে তুলনা করাটা ভুল হবে। বাংলাদেশ বা যে কোনো গণতান্ত্রিক দেশ একটি নির্বাচিত সরকারের হাতে সবচেয়ে বেশি নিরাপদ। এখন প্রশ্ন আসতে পারে নির্বাচন নিয়ে কি আমরা কোনো তাড়াহুড়া করছি নাকি? না, আমরা তাড়াহুড়ো করছি না। আমরা সবসময় বলেছি আমরা যৌক্তিক সময় দিতে প্রস্তুত। এখন যৌক্তিক সময় কোনটি সেটাও কিন্তু আসলে আমি আপনি আমরা যারা রিজনেবল পারসন আমরা বুঝি। এক কাপ চা খেতে যদি আপনার আসলে সারাদিন লেগে যায়, ওটা যৌক্তিক সময় নয়। ঠিক তেমনি একটি নির্বাচন যদি আপনি 10 বছর পরে কন্টেমপ্লেট করেন, 5 বছর পরে কন্টেমপ্লেট করেন, অবভিয়াসলি দ্যাট ইজ নট যৌক্তিক সময়। কিছু সংস্কারের বিষয় আছে, আমি আশা করব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে, 6টি কমিশন গঠিত হয়েছে, এবং এই বসায় রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করবেন যে কোন কোন সংস্কার তারা শর্ট টার্মে করতে চান এবং শর্ট টার্মটি আসলে কতদিনের, কোন কোন সংস্কার তারা মিড টার্মে করতে চান, মিড টার্ম কতদিনের, এবং কোনটা লং টার্মে করতে চান, লং টার্ম কত। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ভিডিওতে দেখলেন যে মাসুম মাহবুব ভাই যে কথাগুলো বলছেন, তিনি যে সুন্দরভাবে বলছেন, বিশ্লেষণ করেছেন যে ওই মিশরের ঘটনাগুলোকে তিনি টেনে ধরেছেন, যে ডক্টর মুরসিকে একটা বিপ্লবের পর হুসনি মুবারককে কিন্তু হুসনি মুবারক পালিয়ে যায়, গণহত্যাকারী বা তিনিও ছিলেন একটা গণহত্যাকারী। তারপর স্বৈরশাসক ছিলেন, স্বৈরশাসক আন্দোলনের মুখে পালিয়ে গিয়ে তারপর একটা বিপ্লবী সরকার বসে, একটা ন্যায্য সরকার বসে ক্ষমতাতে ডক্টর মোহাম্মদ মুরসি। তবে সেই মুরসি আর 1 বছর বেশি না যেতেই তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয় তৎকালীন সেনাপ্রধান ফাতা আল সিসি, এবং শেষে তিনি ক্ষমতায় বসেন। এখনও ক্ষমতাতে সিসি বসা আছে, সেনাশাসক বা হিসাবে বসা আছে। পরবর্তীতে আমরা দেখলাম মুরসিকে কিন্তু জেলের ভিতরে মারা গেছেন, তিনি শহীদ হয়েছেন সেখানে তিনি। তো এভাবে ডক্টর ইউনূসের ব্যাপারেও কিন্তু কথা উঠছে যে সেনাবাহিনীর সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির বা সেনাবাহিনীর ভিতরে এরকম ধরনের একটা আলোচনা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে, প্রচুর পরিমাণে কথা হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।